যদি এয়ারপোর্টে যাই, সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে যখন আমরা ইউকেতে স্টাডি পারমিটে ভিজিট করি বা ফ্লাই করি, তখন আসলে কি ধরনের প্রিপারেশন নিতে হয় বা কি ধরনের সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হয়, এই ব্যাপারে আইডিয়া দেওয়ার জন্য এই ভিডিওটা। সো যখন আপনি মূলত ফ্লাইটের টিকিট কাটবেন, কেউ হয়তো ডাইরেক্ট ফ্লাইটের টিকিট কাটবেন, কেউ ট্রানজিট শর্ট ফ্লাইটের টিকিট কাটবেন। যারা ডাইরেক্ট কাটবেন তারা তো অবশ্যই বাংলাদেশ বা সিলেট থেকে ডাইরেক্ট হচ্ছে ফ্লাই করে যাচ্ছেন লন্ডনের হিথ্রো অথবা হচ্ছে গেটউইক, এই ধরনের কোনো এয়ারপোর্টে। সো যারা ট্রানজিট ফ্লাইট করছেন তারা হচ্ছে ট্রানজিটে মিডিলে কোনো পয়েন্টে গিয়ে ল্যান্ড করবে, কিছুক্ষণের বিরতি থাকবে, দেন আবার এগেইন আপনারা যাবেন। তো ইন দ্য মিন টাইম যেটা হয়, বাংলাদেশ থেকে ঢোকার সময় আপনার একটা ইমিগ্রেশন হয় জেনারেলি। সেটাতে আপনাকে হচ্ছে ওরা ব্যাগেজগুলো নিয়ে নেয়, আপনাকে বোর্ডিং পাস দিয়ে দেয়। ওগুলো নিয়ে আপনি হচ্ছে একটা নির্দিষ্ট স্থানে গিয়ে বসবেন। তারা দেখবেন আপনার সাথে পাশে আপনার সেম ফ্লাইটে অন্যান্যরা বসে আছেন। কিভাবে বুঝবেন যে সেম ফ্লাইটে আছে? সেটা হচ্ছে আপনি ফ্লাইট নাম্বার বা ফ্লাইটের নাম, যেই টাইমে আপনার ফ্লাইটটা স্টার্ট হবে সেই জিনিসটা আপনি ডিটেলস দেখবেন। ওখানে একটা মনিটর থাকবে, মনিটরগুলোতে সবসময় শো করতে থাকে যে কোন ফ্লাইট কখন বাংলাদেশ থেকে কোথায় যাচ্ছে, এবং তারা কত নাম্বার গেটে গিয়ে বসবে, কত নাম্বার এরিয়াতে বসবে, এগুলোর ব্যাপারে ডেসক্রাইব করা থাকে। সো আপনারা জাস্ট ওটা মিলিয়ে আপনার ফ্লাইট টাইমের সাথে মিলিয়ে, ফ্লাইট নাম্বারের সাথে মিলিয়ে আপনি ওই নির্দিষ্ট স্থানে গিয়ে বসবেন। নাম্বারগুলো খুব দেখা থাকে, জাস্ট একটু আপনি অবজার্ভ করলেই আপনি জিনিসটা বুঝতে পারবেন ইজিলি। তো মেইন যেটা আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য, এটা হচ্ছে আপনি যখন ইউকেতে ল্যান্ড করবেন তখন আসলে কি হবে। সো ইউকেতে যখন আপনি ল্যান্ড করবেন, জেনারেলি স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে যারা যায় তাদের তেমন কোনো ইমিগ্রেশন ফেস করতে হয় না। কিন্তু দেখেন, যেহেতু প্রিভিয়াসলি 2019-এর আগে অনেককে একটা ভিসা ইন্টারভিউর মাধ্যমে ভিসাটা পেতে হতো, যেটা এখন আর নেই। সেই ক্ষেত্রে অনেক সময় ইমিগ্রেশন অফিসার স্বপ্রণোদিত হয়ে সে কিছু ধরনের আপনার কাছে কোশ্চেন করতে পারে। এই জন্য নার্ভাস হওয়ার কিছু নাই। খুবই জেনারেলাইজ কিছু কোশ্চেন করে। জেনারেলাইজ কোশ্চেনের মধ্যে হতে পারে আপনি কেন আসছেন, কত দিনের কোর্সে আসছেন, কোন সাবজেক্টে আসছেন, কোন ইউনিভার্সিটি আসছেন, কোথায় গিয়ে থাকবেন, কোথায় এখন গিয়ে উঠবেন। সো এই সব জেনারেলাইজ কোশ্চেন। বা আপনি যে আসছেন, আপনি কিভাবে আপনার ফান্ড মেনটেন করবেন, খরচ কস্টিং কিভাবে হবে আপনার। সো আপনার কাছে ক্যাশ থাকলে আপনি সেটা বলবেন যে আমার কাছে 1500 pounds ক্যাশ আসে ফর ইনিশিয়াল costing, and I'll arrange the rest of the funds through by my debit card or credit card, or my parents will send me money via Western Union. That's it. মানে আর যদি ও পুরো ইয়ারের ফান্ডিং এর কথা জিজ্ঞেস করে যে আপনি কিভাবে টিউশন ফিজ, আদার রিমেইনিং টিউশন ফিজ অ্যান্ড আপনার হচ্ছে লিভিং কস্ট মেনটেন করবেন, সেক্ষেত্রে আপনি আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সিটা দেখে ওকে বলতে পারেন যে হিয়ার ইজ মাই ব্যাংক অ্যাকাউন্ট অ্যান্ড দ্য ফান্ড available in my account for the remaining tuition fees and the whole year living cost. So এইভাবে আপনি আনসারগুলো করতে পারেন। সো আমি ভিডিও বড় হয়ে যাচ্ছে, আমি সবগুলো কোশ্চেন করছি না, আনসার বলে দিচ্ছি না। সো এছাড়া যে কোশ্চেনটা মেইনলি হতে পারে যে আপনি এখন এখান থেকে কোথায় যাবেন, সেটা হচ্ছে আপনি অ্যাপ্লিকেশনে যেটা লিখে থাকেন সেটাই আপনি বলবেন যে আপনি এখান থেকে কোথায় যাবেন। জেনারেলি আপনি ইউনিভার্সিটির আশেপাশে কোনো এরিয়াতে বলার চেষ্টা করবেন, যেহেতু আপনি জেনারেলি স্টুডেন্টরা হচ্ছে বলে যে তাদের কোনো রিলেটিভ নেই, সেক্ষেত্রে কোনো রিলেটিভের কাছে যদি আপনি জানো, সেটা আপনি ওখানে উল্লেখ করার দরকার নেই। কারণ হচ্ছে এটা আননেসেসারি একটা ইস্যু ক্রিয়েট করবে। যেহেতু আসলে আপনার ওরকম কোনো ইন্টেনশন নাই, অবভিয়াসলি আপনি পড়াশোনা শেষ করে দেশে ব্যাক করবেন। সো এইসব ব্যাপারে কোশ্চেন করলে আপনি অবশ্যই এটা মেনশন করবেন যে আফটার মাই কমপ্লিশন অফ মাই কোর্স আই উইল কাম ব্যাক টু মাই হোম কান্ট্রি বাংলাদেশ। সো এরপরে হচ্ছে যেটা মেইনলি আপনার ফেস করতে হবে, সেটা হচ্ছে ওখানে গিয়ে অনেক সময় অনেক বড় লাইন হয়। সো জেনারেলি আপনার হাতে মূলত হ্যান্ড লাগেজটা থাকবে। ট্রাই করবেন হ্যান্ড লাগেজটা হচ্ছে একটা ট্রলি লাগেজ নিতে, যে কারণে যদি অনেক টাইম আপনাকে ওয়েট করতে হয়, সেক্ষেত্রে যাতে আপনি ওটা রোল করে আপনি নিয়ে যেতে পারছেন। আদার যদি ব্যাকপ্যাক হয়, সেই ক্ষেত্রে হয় কি অনেক সময় অনেক ওয়েট থাকে, আপনার বারবার খুলে খুলে রাখতে হবে, লাইনে আবার সিরিয়ালের সামনে আগাতে হবে। সো এটা একটু আননেসেসারি হ্যাসেল।
জেনারেলি একটা ওয়েটের ব্যাপারে আমি বলে নেই, অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার ব্যাগেজের যে ওয়েট অ্যালাউন্স আছে, যে এক এক এয়ারলাইন্স এক এক রকম, সেটা বাসা থেকে যাওয়ার আগে অবশ্যই ওটা ওয়েট মেজারমেন্ট করে সুন্দরভাবে আপনি নেবেন। এবং অনেক সময় অনেক এয়ারলাইন্সের হচ্ছে ওয়েট মেজারমেন্টের পাশাপাশি এক একটা ব্যাগেজে ম্যাক্সিমাম ওয়েট দেওয়া থাকে বা ম্যাক্সিমাম একটা মেজারমেন্ট দেওয়া থাকে, যে 22 ইঞ্চ হাইট, 22 ইঞ্চ লং, এরকম। সো ওটা দেখে নেবেন যে আপনার এয়ার টিকিট আসলে কোন ধরনের অ্যালাউন্সটা দেওয়া আছে, আপনি অবশ্যই ওটা মিলিয়ে নেবেন। হাতে জেনারেলি 7 কিলোস থাকে সবার জন্যই, তো এটা আসলে ওরা ওয়েট করে না। সো আপনি ট্রাই করবেন 7 কিলোজের মধ্যেই রাখতে। যদি 1-2 কিলোজ বেশি হয় সেক্ষেত্রে আসলে প্রবলেম হয় না। আম, কিন্তু যেটা বড় লাগেজ ওটা কিন্তু অবশ্যই মেজারমেন্ট হবে, এবং অবশ্যই আপনাকে ওটা যে অ্যালাউন্স আছে তার চেয়ে কম হতে হবে। তার চেয়ে বেশি হলে কিন্তু আপনার এক্সট্রা চার্জ আসবে এবং আপনি একটা আননেসেসারি হ্যাসেলের মধ্যে পড়বেন। তো ওটা অবশ্যই মানে বাসা থেকে যাওয়ার আগে ভালো কোনো মেজারমেন্ট মেশিনের মাধ্যমে ওটা পরিমাপ করে নেবেন। আচ্ছা, ইউকেতে যখন আপনি ল্যান্ড করবেন, অবশ্যই আপনার ইমিগ্রেশন যখন হবে, ইন্টারভিউ যদি নেয় ছোটোখাটো, আপনার ইন্টারভিউ আপনি দিবেন, খুব কনফিডেন্টলি কথা বলবেন। আপনি সেখানে পড়তে যাচ্ছেন, আপনি মোটেই সেখানে চুরি করতে যাচ্ছেন না যে আপনি ভয় পেয়ে নার্ভাস হয়ে উল্টাপাল্টা কিছুই আনসার দিয়ে দিবেন। প্লাস হচ্ছে ফিনান্সিয়াল ইস্যুতে অবশ্যই কনফিডেন্টলি আনসার দিবেন যে আপনার প্যারেন্টস ইজ অন দিস প্রফেশন অ্যান্ড দে আর আর্নিং দিস মাস মানি এভরি মান্থ। সো এভাবে আর কি আপনি অবশ্যই জিনিসগুলো কনফিডেন্স সাথে আপনি হচ্ছে আনসার করবেন। এবং যখন ইমিগ্রেশনটা ক্রস করছেন, পাসপোর্টটা আপনার হাতে দিবে, আপনি ওখানে দাঁড়িয়েই আগে পাসপোর্টটা ওপেন করে ভিসা স্টিকারে দেখবেন কোনো স্ট্যাম্প করা হয়েছে কিনা, বা আপনার অন্য ভিসা স্টিকারের পাশের কোনো পেজে স্ট্যাম্প মানে করেছে কিনা তারা। একটা অবশ্যই একটা স্ট্যাম্প থাকবে, যেখানে একটা ইমিগ্রেশন নাম্বার সহ একটা স্ট্যাম্প সিলের মতন থাকবে, যেটা অবশ্যই আপনার কাজে লাগবে আপনার নেক্সট আপনি যতদিন ইউকেতে থাকেন এবং পরবর্তীতে ইউকেতে আসার পরেও কাজে লাগবে। ওটা আপনার এন্ট্রি স্ট্যাম্প বলে ওটাকে। সো ওটা আপনি দেখবেন যে আপনি পেয়েছেন কিনা, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা সব জায়গায় আপনার কাজে লাগবে। সো আপনি ওটা একটু চেক করে নেবেন, অনেক সময় ভুলে তারা কিন্তু দেয় না। সো ওটা কিন্তু আপনার প্রবলেম হতে পারে। কমপ্লিট হওয়ার পরে আপনি ডাইরেক্ট চলে যাবেন আপনার ব্যাগেজ নেয়ার জন্য। লাগেজ কালেক্ট করবেন, রোলিং করে করে লাগেজ আসতে থাকবে, ওখানে কালেক্ট করে আপনার ব্যাগ আপনি কালেক্ট করে আপনি হচ্ছে আপনার গন্তব্যে চলে যাবেন। ইন দ্য মিন টাইম অনেকে যেটা ম্যাক্সিমাম কোশ্চেন করে যে ভাই আমরা যাওয়ার সময় কি কি নিতে পারবো বা কি কি নিব, কি কি নিলে আমাদের সবচেয়ে বেশি সুবিধা হয়, সেটা হচ্ছে আপনি নেওয়ার জন্য আসলে এটার কোনো লিমিট তো নাই। আপনি আসলে কেউ চাল, আলু, পেঁয়াজ পর্যন্ত নিয়ে যায়, গিয়ে বলে যে ভাই আমার খুবই উপকার হয়েছে, আমি এসে কোথায় কি খুঁজবো, তার চেয়ে আমি আলু আর হচ্ছে চাল ডাল মিলিয়ে একটা খিচুড়ি রান্না করে খেয়ে ফেলেছি। তো এটা এক একজনের জন্য এক এক রকম। কারোর জন্য এটা নিয়ে গেলে সুবিধা, যদি সুবিধা মনে করেন সেক্ষেত্রে আপনি 2 কিলোস রাইস, 2 কিলোস ডাল, লেন্টিস, 2 কিলোস পটাটোস, মানে যেটাই আপনি নেন নিতে পারেন। কিন্তু অবশ্যই ড্রাই আইটেম হতে হবে, রান্না করা অয়েলি আর লিকুইড কোনো কিছু থাকলে কিন্তু ওরা আটকাবে, ধরবে। সো এটা অ্যাভয়েড করার ট্রাই করবেন। ওর মেডিসিনের ক্ষেত্রে আসলে অনেকে মেডিসিন নিতে চায়, জেনুইনলি যদি মেডিসিন নেয়ার প্রয়োজনীয়তা থাকে অবশ্যই নেবেন। অনেকে প্রচুর প্যারাসিটামল কিনে নিয়ে যায়, এরকম দরকার আসলে নাই, কারণ ওদের যেগুলো গ্রোসারি শপস আছে সবগুলোতেই আপনি প্যারাসিটামলস, বিভিন্ন আইটেমের প্যারাসিটামলস, কোল্ডের জন্য আলাদা, ফিভারের জন্য আলাদা, মানে পাবেন আর কি, পেইন কিলারের জন্য আলাদা টাইপের প্যারাসিটামল আপনি পাবেন। কিন্তু স্টিল আপনার যদি বাংলাদেশ থেকে নিতে হয় সেক্ষেত্রে আমি বলবো যে একটা অ্যাটলিস্ট একটা প্রেসক্রিপশনে যে যে ওষুধগুলো নিচ্ছেন সেগুলো নিয়ে যাবেন, যাতে আপনি ডকুমেন্ট শো করতে পারেন কোনো কারণে প্রবলেম হলে। এছাড়া ড্রেস বা জামা কাপড় বা অন্যান্য জিনিস আমি বলিস জেনারেলি হচ্ছে আপনি সবগুলো সবকিছুই অ্যাটলিস্ট 2 পিসেস করে নেবেন। অ্যাটলিস্ট টি শার্ট 2 পিসেস, স্যান্ডো গেঞ্জিস 2 পিসেস, আপনি হচ্ছে শার্ট 4 পিস। জেনারেলি আসলে শার্ট ওরকমভাবে পরার অত সুযোগ পাবেন না, যে ওই দেশের আসলে ফ্যাশন স্টাইল আলাদা হবে। সো আপনি গিয়ে ওই দেশ থেকে কিনলে আপনার জন্য সুবিধা, কিন্তু স্টিল আপনি ওখানে গিয়ে অ্যাটলিস্ট 1-2 মাস
সার্ভাইভ করার জন্য যে জিনিসগুলো লাগে অবশ্যই এটা নিয়ে যাবেন। যেহেতু ঠান্ডা, ট্রাই করবেন একটু মোটা টাইপের যে মোজাগুলো হয়, হ্যান্ড গ্লাভস হয়, ওগুলো দু একটা নিয়ে যেতে। তাহলে আসলে ওখানে গিয়েই ইনস্ট্যান্ট আপনার কেনার জন্য যে মানে ঝামেলাটা এটা নিতে হলো না। অবভিয়াসলি আপনি ওখানে গিয়ে কিনবেন ওই দেশি যে ফ্যাশন স্টাইল ফলো করে হাই কোটগুলো থাকে। বাংলাদেশ থেকেও একটা নিয়ে যান, যেহেতু বাংলাদেশে আপনি কম দামে কিনতে পারছেন। আর যদি অ্যালাউন্স কারো আসলে 25 কিলোজ অ্যালাউন্স থাকে, ব্যাগেজ অ্যালাউন্স, তার জন্য একটু টাফ। যার জন্য 40 কিলোজ অ্যালাউন্স, তার জন্য আবার ইজি অনেক কিছু সে নিতে পারে। সো অনেকে বলে যে কোকারিজ আইটেম কিছু নিয়ে যাবে কিনা, বা একটা প্লেট একটা গ্লাস নিয়ে যাবে। হ্যাঁ, নিতে পারেন আপনি। একটা প্লেট, একটা গ্লাস, একটা মাগ আপনি নিতে পারেন। যেহেতু আপনি যাচ্ছেন আসলে গিয়েই আপনার এইসব জিনিস কেনাটাও একটু এক্সপেন্সিভ হবে আপনার জন্য, কারণ আপনি গিয়েই বুঝবেন না যে কোথায় আসলে কম প্রাইসে কি সেল করছে বা ভালো জিনিস কোথায় সেল করছে, কোয়ালিটিও মেনটেন করতে পারবেন না। সো আপনি দেশ থেকে চাইলে নিয়ে যেতে পারেন। তবে বেসিক যে আইটেমগুলো অবশ্যই এগুলো মিস করবেন না। শীতের পোশাক বাংলাদেশে যেগুলো পরেন সেগুলো অবশ্যই সেগুলো থেকেই নিয়ে যান। আমি বলি যে নতুন না কিনে, নতুন কিনলে সেটা ইউকে থেকে কেনাই ভালো। তবে বাংলাদেশ থেকে একটা ভালো গরমের কাপড় নিয়ে যাবেন অবশ্যই। এছাড়া আসলে যাওয়ার সময় খুবই মানে এমন কোনো কিছু আইটেম নিবেন না যেগুলোতে আসলে প্রবলেম হতে পারে। আপনি তো জানেন, আপনারা সবাই অ্যাডাল্ট, সবাই বুঝেন যে কোন কোন আইটেমগুলো আসলে এয়ারপোর্টে আটকাতে পারে বা এয়ারলাইন্স কোম্পানি অ্যালাউ করবে না বা ইউকে ইমিগ্রেশন অ্যালাউ করবে না। সো ওই আইটেমসগুলো আপনি নিবেন না সাথে, বা আননেসারি হ্যাসেল হতে পারে, রান্না করা খাবার নিবেন না। অযথা এই ঝামেলাটা না নেয় ভালো। আর ওই দেশে যাওয়ার সময় অবশ্যই যদি অবভিয়াসলি রিলেটিভ থাকে কেউ বা ফ্রেন্ডস থাকে, তাকে বলে রাখবেন যদি আসে সেটা আপনার জন্য বেস্ট। আপনার ওয়েলকাম কেউ করতে পারলো। যদি কেউ না থাকে সেক্ষেত্রে আপনি স্লাইটলি ওরাল কন্ট্যাক্টের মাধ্যমে বাংলাদেশ থেকেই বিভিন্ন হাউসে কথা বলে রাখতে পারেন, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে কথা বলে রাখতে পারেন। তবে আমি অলওয়েজ সাজেস্ট করি কোনো ধরনের পেমেন্ট আগে থেকে বাংলাদেশ থেকে না করার জন্য, কারণ এটা খুবই রিস্কি। কারণ লন্ডন বা ইউকে পুরো জিনিসটাতে প্রচুর পরিমাণে আছে স্ক্যামস হয়। সো এই ব্যাপারে একটু সাবধান থাকবেন, টাকা পয়সার ব্যাপারে সাবধান থাকবেন। ওখানে গিয়েই কাউকে অনেক বেশি টাকা ধার দিয়ে দিবেন না। গিয়েই হচ্ছে বিআরপিটা কালেক্ট করবেন। বিআরপি কালেক্ট করে আপনি হচ্ছে জিপি এবং হচ্ছে আপনার ব্যাংকের জন্য ট্রাই করবেন। অবভিয়াসলি ইউনিভার্সিটি এনরোলমেন্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ইউনিভার্সিটি এনরোলমেন্ট কমপ্লিট করবেন, এনরোলমেন্ট লেটার, স্টুডেন্ট স্ট্যাটাস লেটার কালেক্ট করবেন। এগুলো আপনার সব কাজেই লাগবে। জি, ভালো থাকবেন।